This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. পরিবর্তন ঘটতে দিন, আগামী দিন আসছে দিন, নতুন সকাল হতে দিন, আগামী দিন আসতে দিন, জোড়া ফুলকে সমর্থন দিন, আগামী দিন আসছে দিন, নতুন স্লোগান দিয়ে বলুন বদল চাই, বদলা নয়। দেখুন, মেয়র রোডের মঞ্চ থেকে নেহাত কথার কথা বলেননি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন কথা রেখেছিলেন, কিন্তু এই যে পালা বদলের পর থেকে তার শপথ পর্যন্ত আমরা দেখেছি বাংলার কোনায় কোনায় রবীন্দ্রসঙ্গীত বেজেছিল সেই সময়। কোনো রকম হিংসা নয়, ভোট পরবর্তী কোনো হিংসা নয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার একটা গ্যারান্টি আছে, আর গ্যারান্টি আছে বলেই তো ভয়ও হচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তার ফলটা কি হবে। আজ হলদিয়া তিনি কি বলেছেন জানেন? বলেছেন নন্দীগ্রামে হারের বদলা নেবেন, কিন্তু কিভাবে নেবেন, কার ওপর নেবেন তা তো বলেননি। এবার পুরোটা যদি বলে দিতেন তাহলে একটু নিশ্চিন্তে থাকা যেত, কিন্তু শুধু বদলার কথা বললে ভয় তো একটু হবেই। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কীভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। দেখুন, বিধানসভা নির্বাচনে হারের পর আর নন্দীগ্রামে পা দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে হারটা না তিনি কিছুতেই ভুলতে পারেননি নাকি ভুলতে দেননি শুভেন্দু অধিকারী। এই যে বিধানসভা নির্বাচনে বিজেপি 100 পেরোয়নি, তৃণমূল প্রায় 3/4 আসনে জিতে ক্ষমতা এসেছে, কিন্তু বিমর্ষ বিজেপি বিধায়কদের মধ্যে একমাত্র চনমনে ছিলেন শুভেন্দু অধিকারী। 200 হয়নি তো কী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, এবং তাও তার কাছে। এবং সেটা এই 3 বছর পরেও এখনও বারবার মনে করিয়ে দেন শুভেন্দু। 1956 ভোটের ব্যবধানটাও সেটাও একদম স্পষ্টভাবে মনের মধ্যে গেঁথে দেন, বারবার উল্লেখ করেন এটা। ডায়মন্ড হারবারের সবাই একবার তো 1, 9, 5, 6 লেখা 4টে বেলুন নিয়ে প্রচার করেছিলেন। এরপর মানে বলে না, কাটা খায় নুনের ছিটে দেওয়া, ব্যাপারটা প্রায় সেরকমই। আর শুভেন্দু খেয়াল করে দেখুন, তিনি যদি তৃণমূলের বাকি নেতাদের জন্য চোর চোর স্লোগান বরাদ্দ করেন, তাহলে মমতা ব্যানার্জির জন্য বরাদ্দ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এটা মেনে নেওয়া সহজ। লোকসভা নির্বাচনে বাংলায় পদ্মের চাষ কেমন হবে সেটা তো সময় বলবে, তবে 3 বছর ধরে শুভেন্দু অধিকারীর এই লাগাতার খোঁচা যে মুখ্যমন্ত্রীর ইগোয়ে বেশ বিঁধেছে, তার প্রমাণ কিন্তু এই হলদিয়ার সভাতেই মিলে গেল। শুনলাম তো আপনারাও শুনলেন। 2021-এ নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার কথা বলেই তো শুভেন্দু অধিকারীর উচ্চতা বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 3 বছর পর ফের নিজের হারের প্রসঙ্গ তুললেন তিনি। এটাকে তিনি কি ওই শুভেন্দুকেই বেশি গুরুত্বপূর্ণ করে তুললেন না? দেখুন, 4 দশকের রাজনীতিক, বহুবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, 3 দফার মুখ্যমন্ত্রী, বায়োডাটা ধরে যদি আপনি বিচার করেন না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উচ্চতার সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করাই উচিত না, কেউ করবেনও না চট করে। কিন্তু আজ হলদিয়ার সভায় বদলার কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছিলেন শুনলেন, কোথাও যেন নিজের হারের জাস্টিফিকেশান দিচ্ছিলেন, ব্যাখ্যা দিচ্ছিলেন। এতদিন পরেও তাকে যে অন্যায়ভাবে হারানো হয়েছিল সেই অনুযোগটা সবার সামনে
যেভাবে তুললেন তাতে কিন্তু ওই হারের ব্যাখ্যার মতোই শোনালো। আসলে তিনি প্রসঙ্গটা অগ্রাহ্য করতেই পারতেন, নাকি বাংলার কোনো আসনে বাঙালির ভোটে তিনি হেরেছেন এটা কিছুতেই ভুলতে পারছেন না, তাই বারবার ওই লোডশেডিংয়ের প্রসঙ্গ তোলেন। লোডশেডিং মানে তো অন্ধকার, তাই না? ছোটোবেলায় কি ভাবতাম জানেন? ছোটোবেলায় ভাবতাম যে অন্ধকার মানেই ভূতেদের রাজত্ব শুরু হয়ে গেল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইছেন যে তিনি মানুষের ভোটে হারেননি? দেখুন, এই সমস্ত কথা যখন আসবে না, শুভেন্দু অধিকারীর কিন্তু মনে মনে প্রবল খুশি হওয়া উচিত। তার নাম করেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম বিরাট উচ্চতার রাজনৈতিক নেত্রীর কাছে প্রধান প্রতিপক্ষ, এটা কি কম কথা নাকি? বদলা কাদের বিরুদ্ধে কিভাবে নেওয়া হবে, কবে নেওয়া হবে তা মুখ্যমন্ত্রী বলেননি, তবে তার কোনো পদক্ষেপই যে শুভেন্দুর পক্ষে যাবে না সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা বাংলায় ছোটোবেলা থেকে শুনে এসেছি, নাচতে না জানলে উঠোন বেঁকা। তো উঠোন বেঁকা আছে, এখন অসুবিধা নেই। রাজনীতিতে হার জিত থাকেই, এতে অত রাগ করার কি হয়েছে? কখন আপনি হারবেন, কখন আপনি জিতবেন, এটাই তো স্বাভাবিক। ওরা উত্তর নন্দীগ্রামের লোক 21-এ দিয়েছে, আবার 25-এ মে দেবে। ও কোর্টে লড়ছে না কেন? বারে বারে এই কথা, ওকে হারিয়েছে, আবার প্রাক্তন করবো। 45টা মামলা করেছে, কাঁচকলা করেছে, কাঁচকলা করেছে। এই যে এই দুটো চোর মমতাকে এই দুটো দিলাম, ওকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। হলদিয়ায় তিনি হাঁটলেন, তারপর কাঁথিতে হাঁটলেন, সব মিলিয়ে প্রায় কিলোমিটার 3 কিন্তু কলেজ রোডে ঢোকেননি। ওই কলেজ রোডে কি আছে জানেন? ওখানে শান্তিকুঞ্জ আছে, অধিকারীদের বাড়ি। কাঁথিতে তৃণমূলের ছোট বড় যে নেতাই সভা করুন না কেন, তাদের নিশানায় কিন্তু এই অধিকারীরাই থাকেন। এবার গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভার আগে তো রীতিমতো আদালতকে ঠিক করে দিতে হচ্ছিল যে কি করা যাবে আর কি করা যাবে না। তার মধ্যে কথা ছিল যে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গটা কোনোভাবেই করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষণ রেখা পেরোননি, আর রাজ্যের প্রশাসনিক প্রধানও ওই কলেজ রোডে ঢোকেননি। শান্তিকুঞ্জকে নিশানাটা তিনি হলদিয়া থেকে করেছেন, এবং যেটা করেছেন সেটা গুরুতর অভিযোগ। নন্দীগ্রামের গণহত্যায় বাপ বেটা জড়িত। এবার বাপ বেটা বলতে মুখ্যমন্ত্রী যে কার কথা বলছেন, তারা শুভেন্দু অধিকারী আর শিশির অধিকারী, সেটা কি আবার স্পষ্ট করে বলে দিতে হবে নাকি? মনে পড়ে লড়াইয়ের সময় বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি, সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না, এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার, অর্থাৎ শিশির অধিকারী, সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের দুজনের অবদান অনস্বীকার্য। সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন? ভি-গার্ডের এয়ার কুলার্স, এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলার হুঁশিয়ারি আর এই গণহত্যার অভিযোগটাকে আলাদা করে যদি দেখতে যান না, তাহলে কিন্তু ভুল করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নেবেন বলেছেন, কার ওপর বদলা নেবেন সেটাও তো বোঝাটা খুব একটা কঠিন নয়। জাস্ট ওই বক্তব্যের স্থানটা আর ঘটনার কালটা বিচার করুন, পাত্রের নামটা অটোমেটিক্যালি আপনাদের মনে ভেসে উঠবে। কিন্তু কিভাবে বদলা নেবেন সেটা স্পষ্ট করে বলেননি। দুটো কথার ফাঁকে বরঞ্চ আমরা কিছু প্রশ্ন গুঁজে ওই শূন্য স্থানটা পূরণ করার চেষ্টা করতে পারি। তবে চেষ্টা করে দেখা যাক। আচ্ছা বলুন তো, শুভেন্দু অধিকারীর বায়োডাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান দুটো লাইন কি? 1, নন্দীগ্রাম আন্দোলনে নেতৃত্ব দেওয়া, আর 2,
ওই নন্দীগ্রামেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এবার গণহত্যার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দুর ওই দুটো লেটার মার্কসকেই কেড়ে নিতে চাইলেন। শুভেন্দু নেতৃত্ব দেননি, বরং বামেদের সাথে যোগাযোগ রেখেছিলেন। এই সন্দেহ যদি নন্দীগ্রামের মানুষের মনে কোথাও গেঁথে দেওয়া যায় না, তাহলে একটা জিনিসই তো হবে, হিরো ভিলেন হয়ে যাবে। আর যে নন্দীগ্রামে জেতার বড়াই শুভেন্দু অধিকারী করেন, যেখানে গত 3 বছরেও তৃণমূল দাঁত ফোটাতে পারেনি, সেই নন্দীগ্রামের মনে সন্দেহ গুজে দেওয়া যাবে, সেই কাজটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা প্রশ্ন উঠতেই পারে, 2008-এ নন্দীগ্রাম আন্দোলন, তারপর তো 12 বছর শুভেন্দু তৃণমূলেই ছিলেন, 9 বছর তৃণমূল সরকারে ছিল, নন্দীগ্রাম গণহত্যার তদন্তও হয়েছে, তাতে কি শুভেন্দু অধিকারীর নাম ছিল? নাম ঢোকানো হয়েছে? পাওয়া গেছে? না, যায়নি। এবার নির্দিষ্ট প্রমাণ থাকলে এতদিন তা এইভাবে লুকিয়ে রাখলো কেন তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতেন গোটা ব্যাপারটা, এতদিন ধরে সেই বিষয়টাকে তুললেন না কেন? কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না? তাহলে হঠাৎ এতদিন পর এই বাপ বেটার সঙ্গে গণহত্যাটা জুড়ে দিলেন কেন? নাকি কার্যকারণ সম্পর্কটা পরিষ্কার করে দিলেন? বদলার অঙ্গীকার আর গণহত্যার অভিযোগ, এছাড়া তো আর কোনো কারণ দেখছি না। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বুঝিয়ে দিতে পারেন যে কি তিনি এক্স্যাক্টলি বলতে চেয়েছিলেন। হয়তো দেখা যাবে আমরা তখন ভুল বুঝিয়েছিলাম, আমরা নিজেরাও বুঝতে পারিনি। গতকাল বলেছিলেন ইন্ডিয়া ঐক্যকে বাইরের থেকে সমর্থন দেবেন। আমরা ভেবেছিলাম বুঝি এক্সিট রুট একটা খুলে রাখলেন, মানে একটু বাইরে আলগোছে সাপোর্ট দিয়ে থাকলেন, তাতে সাপোর্ট জোরেও করা যায়, আবার হাতটা সরিয়েও নেওয়া যায়, সবই করা যায় আর কি। এরকম একটা পরিস্থিতিতে নিজেকে রাখলেন আর কি, অপশনস ওপেন রাখা আর কি। আজ হলদিয়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিন্তু বুঝিয়ে দিলেন তিনি আলগোছে নয়, আঁটো সাঁটোভাবেই রয়েছেন। আমাদের বুঝতে ভুল হয়েছে এবং চারপাশে একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তার জন্যই সেই ভুল বোঝাবুঝি কাটাতেই তিনি বেশ কিছু বক্তব্য রেখে গোটা ব্যাপারটা ব্যাখ্যা করে দিয়েছেন এক্স্যাক্টলি কী বলতে চেয়েছিলেন কালকে। তাহলে ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়, সেটা কাটাতে ভবিষ্যতে নিশ্চয়ই এটাও পরিষ্কার করে দেবেন যে তৃণমূলে থাকাকালীন তো বটেই, তৃণমূল ছাড়ার এতদিন পরেও কেন বাপ বেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না। এবার হবে পগার পাট, তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এই যে বক্তব্যটা শুনলেন, এটা কালকে বলেছিলেন। এবার সেটা বলার পর আমরা যা ব্যাখ্যা করেছিলাম বা সর্বভারতীয় স্তরে যা ব্যাখ্যা হয়েছিল, সেটা থেকে কোথাও গিয়ে তার মনে হয়েছিল ভুল ব্যাখ্যা হয়েছে। তাই ঠিকটা কি আজ সেটা নতুন করে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। মমতা ব্যানার্জি বুঝে গেছে, এখন যদি আমি হাওয়া পাল্টানোর সঙ্গে সঙ্গে নিজেকে আমি হাওয়াই ভাসানোর ভাগ না তৈরি করি, না শেখার চেষ্টা করি, তাহলে আগামী দিন বিপদ। এখানে তো বলছেন উনি গোটা দেশে উনি কোথায় লড়ছেন? তৃণমূল নামে লিখে দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা কোথায়? লড়াইটা তো কালীঘাটে হচ্ছে না, বরঞ্চ যত ইন্ডিয়া জোটের ভালো ফল হচ্ছে, বিজেপি যেমন ঘাবড়াচ্ছে, তৃণমূলের কালীঘাটেও নিজের ভাই ভাতিজাদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মনোর, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না। ইন্ডির পিন্ডি চটকে গেছে, আর সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে। কাল যা বলেছেন তা যদি আজকে বলেন একই কথা, তাহলে আর নতুনত্ব কী রইল? ভোটাররা হয়তো একই কথা শুনতে শুনতে বোর হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী হয়তো সেটা ভেবেই দুদিনে দুরকম বলতে পারেন, তবে কাল যেটা করেছেন আজও সেটাই করলেন।
পদযাত্রা 2019-এর মতো না হলেও এবারও কিন্তু হাঁটছেন মুখ্যমন্ত্রী। সেবার একটা গোটা জেলা সদরকে প্রায় প্রদক্ষিণ করে ফেলতেন, আজ কাঁথিতে 3 কিলোমিটার হাঁটলেন। কেন হাঁটলেন? জনসংযোগ। আর কোনো কারণ? মমতা বন্দ্যোপাধ্যায় কি হেঁটে বার্তা দিলেন না যে তিনি সম্পূর্ণ সুস্থ? হাঁটুতে চোট, অপারেশন, কপাল কেটে রক্তাক্ত হওয়া, গত কয়েক মাসে তার শরীরের ওপর দিয়ে কিন্তু অনেক ধকল গেছে। দল আর সরকারের মাথায় যিনি বসে আছেন তার সুস্থতা নিয়ে লোকের মনে তো একটুখানি দুশ্চিন্তা হবেই। যিনি এই রকম একটা দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি যদি অসুস্থ হন, ভোটারের মনে যদি এই বার্তাটা ঢুকে পড়ে, তাহলে তার প্রভাব তো ভোটে পড়তে পারে, বিরোধী দল সুবিধা পেয়ে যেতে পারে। এবার খেয়াল করে দেখুন, এটা তো জনে জনে গিয়ে ওই ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখিয়ে বলা সম্ভব না যে তিনি একদম ফিট আছেন। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে দেখিয়ে দিচ্ছেন তিনি ফিট। এবার তার এই হাঁটা দেখে যে যার বোঝার বুঝেরই। বিরোধী দল তো বার্তা পাচ্ছে, এই দলের কর্মীদের কাছেও বার্তা যাচ্ছে দিদি কিন্তু একদম তৈরি। এখানে না প্রয়োজনে দিল্লিতে নেতৃত্ব দিতেও তৈরি, কাগজে কলমে এবং পথে ঘাটে দিদি দলের নেত্রী। এটা সর্বস্তরে, দলের ভেতরে এবং বাইরে এই বার্তাটা দেওয়াটা খুব জরুরি ছিল তার কাছে। সেটাই কি তিনি দিলেন? এবং তার সঙ্গে সঙ্গে দিল্লিতেও কি বার্তা দিলেন না? মানে নরেন্দ্র মোদী যদি ওই লোক কল্যাণ মার্গের রাস্তা হারিয়ে ফেলেন, তাহলে তিনি অন্য কাউকে রাস্তা দেখাতে পৌঁছে যাবেন। বাইরে থেকে সমর্থন দেওয়ার পর এটা কথা বলেছিলেন কালকে যখন, সেটার পর হয়তো একটা ইন্ডিয়া ঐক্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হয়েছিল। বলা যায় না, কেউ কেউ হয়তো খুব খুশি হয়েছিলেন যে ইন্ডিয়া ঐক্য তো অনেকগুলো দল, এবার ধরা যাক যে তারা কোনোভাবে ক্ষমতায় আসার মতো জায়গায় পৌঁছলো, তাহলে তখন তো যারা দলের মধ্যে রয়েছেন তাদের মধ্যে থেকে নেতা স্থির হবেন। এবার সেক্ষেত্রে অনেক ভাগিদার, এবার তারা যদি ভাবেন যে যাকে একজন কমে গেল, তারা তো উৎফুল্ল হবেনি। হয়তো সেই ইঙ্গিত পেয়েছিলেন যে কেউ কেউ এরকম ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই হয়তো বন্টনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে অলরেডি। তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চট জলদি এই ক্ল্যারিফিকেশানটা দিয়ে রাখলেন, আছি আমিও আছি, এ দেখো হাঁটছি আমি। আচ্ছা, হাঁটতে হাঁটতে পথ ভুলে একবার সন্দেশখালিতে চলে যেতে পারেন না? সন্দেশখালির অশান্তি শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী তো একবারও সেখানে পা রাখেননি, কিন্তু সন্দেশখালিতে ঘটনা প্রবাহ তো থেমেনি। সন্ধে নামার পর সেখানে আবার বাঘের ডাক শোনা যাচ্ছে। এক বাঘ তো জেলে গেছে, আবার নতুন বাঘ এলো নাকি, সেটা তো তলিয়ে দেখতে হবে, জানেন তো। এবং সেই জন্যেই কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমরা কি বলি? আমরা বলি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আর সন্দেশখালি, সেখানে যখন সন্ধে হয় তখনই কি বাঘের ভয় শুরু হয়? আজ সকালে সন্দেশখালি থানায় এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। তিনি কাল বাড়ির থেকে বেরোতেই তাকে নাকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। এরপর শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, এরকম অনেকগুলো অভিযোগ তিনি ওই থানায় রুজু করেছেন। এফআইআরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, পিকাই দাস সহ আরও 3 জন অজ্ঞাত পরিচয়ের নাম লেখা রয়েছে। এবার বিজেপি প্রশ্ন করতে শুরু করেছে যে এক মহিলার এফআইআরের ভিত্তিতে যদি পিয়ালি দাস গ্রেফতার হন, তাহলে দিলীপ আর পিকাই কেন বাইরে থাকবেন? তাদের বিরুদ্ধেও তো এক মহিলা অভিযোগ করেছে। দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালির এইসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালিতে সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। খোঁজার জন্য ওই দিক থেকে আওয়াজটা আসছিল, যার জন্য লাইট একটা গোমরামি আওয়াজ আসছিল, গোগানি আওয়াজ আসছিল। ওখানে গিয়ে দেখলাম আমার ওয়াইফ তো প্রচুর পরিমাণে কাঁদছে এবং মুখ নিচু করে বসে আছে। অনেক সময় পরে গিয়ে বলল এই যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ওনারা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিপ্ট দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম।
যাদের উঠিয়েছিলেন, যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো। দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। মা नहीं रही बंगाल में। If Ma has got to be hurt, bled and insulted, संदेश खली is just a big कलंक को चुप कराने के लिए पूरे व्यवस्था, सरकारी व्यवस्था को दुरुपयोग कर रहे हैं। তার মানে সন্দেশখালিতে এই অভিযোগগুলো যদি সত্যি হয়, তাহলে সন্ধ্যের পর আবার বাঘ বেরোচ্ছে। এবার শাহজাহান তো বলতেই পারেন আমাকে খামোকা ধরেছেন হুজুর, এই দেখুন না, আমি তো বাঘ নই, বাঘ তো অন্যজন, নাহলে আমি চলে আসার পরেও এরকমভাবে কাউকে নিয়ে তো টানাটানি হতো না। আবার শাহজাহানের শত্রুরা বলতে পারে যে শাহজাহান জেলে যাওয়ার পর বন দখলে রাখতে নতুন বাঘ তৈরি হয়েছে। তৃণমূল নিশ্চিতভাবেই বলবে যে এটাও সাজানো অভিযোগ। তবে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওর আরেকটা এপিসোড বাজারে আসবে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়ে দিয়েছেন নির্যাতিতা। এবার আর অন্য কোনো যদি ভিডিও সামনে আসে, তাহলে সেটা ওই ভাইরাল হিসেবে এলে সেটাকে কোনো একটা জবানবন্দির পাল্টা হিসেবে গ্রাহ্য করা হবে না, অন্তত আইনের চোখে তো হবেই না। সব মিলেমিশে কী মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলায় এই শাটলকক যেরকম হয় না, এ পাশ থেকে মারে ও পাশ থেকে মারে, ঠিক সেরকম করে সন্দেশখালিকে নিয়ে রাজনীতির কোর্টে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। হাইকোর্টেও পৌঁছেছে সন্দেশখালির রেস। জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়ালি দাস ওরফে মাম্পি। কাল শুনানি, তবে আজ খানিকটা স্বস্তি পেয়েছেন মাম্পি। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এখন মাম্পিকে পুলিশি হেফাজতে দেওয়া যাবে না, নতুন কোনো মামলাও মাম্পির বিরুদ্ধে করা হবে না। রাজ্যের তরফে এরকম আশ্বাসও হাইকোর্টে দেওয়া হয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সন্দেশখালীর কোনো নেতা তৃণমূলের বিগত 2-3 মাস ধরে যে পরিস্থিতি হচ্ছে, কারো সাহস আছে বাড়িতে গিয়ে কাউকে এইভাবে করার? কারোর এরকম সাহস আছে কি এরকম একটা জঘন্যতম পরামর্শ দেওয়ার? আর দিলীপ মল্লিক বিশেষ করে জঘন্য বা এই নোংরা রাজনীতি করে না। আমি সম্পূর্ণ নির্দোষ এবং আমার কাছে ফোন আছে। আমি ইয়ারে কোথায় ছিলাম, মিছিল করেছি, পার্টি অফিসের সামনে ছিলাম, তারপর পার্টি অফিসের সামনে থেকে আমি থানাতে গিয়েছিলাম, থানা থেকে এসে আমি ধামাখালি খেয়া পেরিয়ে আমি এসেছি। এই যা অভিযোগ করছে, এই অভিযোগ আমার বিরুদ্ধে বা আমার কর্মীর বিরুদ্ধে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তদন্তের স্বার্থে আমরা সহযোগিতা করব বলেছি, তো যদি সেই তদন্তে প্রমাণিত হয় যে দোষী, অ্যারেস্ট হলে আমার কিছু যায় আসে না, আমার মৃত্যু হলে কিছু যায় আসে না। আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। মায়েদের সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করে সই করে দিয়েছে, ভেবেছে 100 দিনের টাকা পাবো। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। পুলিশ তো 2 দিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল, শেখ শাহজাহানকে কে ধরেছে? আমরা ধরেছি। আচ্ছা, কেন ধরেছেন? 164-এর বেসিসে ধরেছেন তো? সেই 164টা কে করিয়েছে? পুলিশ করিয়েছে, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। 10 কোটি বঙ্গবাসীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক কটা ভোটের জন্য। কি হবে? নির্বাচনে 200 ভোট 500 ভোট কম পাবেন, বেশি পাবেন, এই তো, এর থেকে বেশি তো কিছু না। এখন যারা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কোর্ট বলেছিল সর্বত্র সিসিটিভি চালু করা হয়নি, লাগানো হয়নি, যাতে অপরাধীরা ধরা না পড়ে। মাঝরাতে কালো কাপড় বেঁধে এখনো ভয় দেখানো হচ্ছে পুলিশের প্রশ্রয়। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। সুতরাং বুঝতে পারছেন খেলাটা থামছে না, বিভিন্নভাবে তার রেস চারপাশে ছড়িয়ে থাকছে। বহু কিছু নেতারা মাঝে মধ্যে ভুলেও যাচ্ছেন। গোটা ব্যাপারটাকে একটা সরলীকৃত একটা মাত্র জায়গায় নিয়ে এসে দেখানোর চেষ্টা হচ্ছে। সাদা কাগজ, তাতে সই,
100 দিনের কাজ, মানে ঠিক এই সময় যে যে কথাগুলো বললে গোটা বিষয়টাকে দাঁড় করানো যাবে সেগুলো উঠছে আর কি। এবার তার মধ্যে বিজেপিও যথারীতি ওই 164 মানে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়ার বিষয়টা তুলছে, বিভিন্ন রকম যে যার মতো করে গুটি সাজাচ্ছে, লড়াইটা চলছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে মহিলারা দলে দলে বেরিয়ে এসে নির্যাতনের অভিযোগ করছেন, এই ব্যাখ্যায় শাসকের যন্ত্রণা তো বাড়ারই কথা। কারণ মহিলা ভোট ব্যাংক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় অস্ত্র, নিজেকে দেখিয়ে মহিলাদের ভোটে দাঁড় করিয়ে, এবং সবথেকে বড় কথা ওই লক্ষ্মীর ভাণ্ডার চালু করে 21-এর বিধানসভায় ওই ভোটে তখন প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার, পরবর্তী ক্ষেত্রে সেটাকে প্রতিশ্রুতি পালন করে আর কি সেই 21-এর বিধানসভার ভোটেও রাজ্যের মহিলাদের একটা বড় অংশের আশীর্বাদ নিশ্চিত করেছিলেন, এবং তারপর থেকে সেই আশীর্বাদটা তার মূলধন হয়ে রয়েছে এই 24-এও বলাই যায়। এবং সবথেকে বড় কথা, এটা ধরলে আপনাকে ধরতে হবে প্রায় 50% একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? সন্দেশখালী মহিলাদের চোখের জলে সমস্ত ধুয়ে যাবে না তো, এটা কিন্তু তৃণমূলের চিন্তার কারণ হতে পারে। দেখুন, বন্যা বা হরপাবানের সময় তখন কিন্তু বোঝা যায় জলের জোর কতটা, সব ভাসিয়ে নিয়ে চলে যায়। জল তখন আর জীবন নয়, মরণের কারণ হয়ে দাঁড়ায়। রাজনীতিতে এই চোখের জলের জোর সম্ভবত তার থেকেও বেশি। সেই কারণেই সন্দেশখালী মিথ্যে এই প্রমাণ করতে, এই থিওরিটা, এটা তো একটা থিওরি, এটাকে প্রমাণ করতে চেষ্টা করে যাচ্ছে কি তৃণমূল, নাকি এটাই সত্যি আমরা জানি না। সন্দেশখালী সত্যি না সন্দেশখালী মিথ্যে, এই মুহূর্তে এটাই হচ্ছে ভোটারদের কাছে সব থেকে বড় ধাঁধা। এর মধ্যেই প্রথম 4 দফার ভোট হয়ে গেছে, এবং তাতে দেখা যাচ্ছে বাংলায় মহিলাদের ভোটদানের হার পুরুষের থেকে অনেকটা বেশি। 18টা কেন্দ্রে ভোট হয়েছে, 14টা কেন্দ্রে মহিলাদের ভোটদানের হার অনেক বেশি, এবং শুধু শতাংশের বিচারেই নয়, 12টা কেন্দ্রে মোট ভোটেও মহিলারা এগিয়ে। এবার ইঙ্গিতটা দেখে একটা কথাই মনে হচ্ছে, জানেন তো, এই মহিলা ভোট ব্যাংক যাদের, আসনও কি তাহলে তাদের? তাহলে প্রশ্নটা হলো, মহিলা ভোট ব্যাংকটা কাদের? তৃণমূল বলবে তাদের, কারণ লক্ষ্মীর ভাণ্ডার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ হয়েছে, সেই খুশিতেই তৃণমূলকে আশীর্বাদ দিতে দিতে মহিলারা দলে দলে বুথে যাচ্ছেন আর ঘাসফুল চিহ্নে ছাপ দিচ্ছেন, এটাই তো তৃণমূলের দাবি। এবার লক্ষ্মীর ভাণ্ডার সেটা যবে থেকে দেওয়া শুরু হয়েছে, তারপর কিন্তু এই প্রথম নির্বাচনী পরীক্ষায় নেমেছে তৃণমূল। না, এর মধ্যে পঞ্চায়েত ভোট হয়েছে, পুরো ভোট হয়েছে, আমরা সেগুলোকে ধরছি না, কারণ যে ভোটে বিরোধীরা বহু ক্ষেত্রেই নমিনেশন দিতে না পারার অভিযোগ করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল হাজারে হাজারে আসনে জিতে গেছে, সেটাকে না হয় আমরা বাদই রাখলাম। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের ভোট লক্ষ্মী হচ্ছে কিনা সেটা তো এবার আমরা দেখব। এবার কি হতে পারে আমরা খানিকটা ভাবতে পারি আর কি, তার কারণ এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদের জন্য প্রকল্প, এটা তো শুধু এ রাজ্যে নেই, এটা ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে। বিভিন্ন সরকার, বিভিন্ন দল নিজের নিজের মতো করে কিন্তু মহিলাদের জন্য ভেবেছেন। এবার এই ভাবাটাকে অনেকে ডোল পলিটিক্স বলে, সেটার মধ্যে আমরা যাচ্ছি না। ভেবেছেন, কেউ কিছু পাচ্ছেন, এটাই যথেষ্ট। যারা পাচ্ছেন তারা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষকে তো চট করে নেতারা কিছু দেন না, যখন দিচ্ছেন নিয়ে নিন না, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু তার ফল কি, মানে একটু আমরা অন্য রাজ্যগুলো দেখে এ রাজ্যটা বোঝার চেষ্টা করতে পারি। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকার তারা ওই ডোল পলিটিক্সের সুবিধা পুরো মাত্রায় কিন্তু পেয়েছে। ভোটের বাক্সে তারা যে ওই ডিভিডেন্ডটা পেয়েছে না, সেটার পেছনে ছিল লাডলি বেহেনার মতো স্কিম। এটাই ওই কোথাও গিয়ে একদম এখানকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো আর কি। এবার এই লাডলি বেহেনার সাফল্য, ভোটে তার প্রমাণ, এই উদাহরণটা তৃণমূলকে স্বস্তিতে রাখবে। পুরোটা রাখতে পারবে কি সব জায়গার ক্ষেত্র মাথায় রাখলে? মাসে মাসে টাকা পেলে এই মহিলারা যে দলে দলে ভোট দিতে যান, এই উদাহরণটা কি ভারতের সব জায়গায় সত্যি? কর্ণাটকের উদাহরণটা এখানে খুব তাৎপর্যপূর্ণ হতে পারে, জানেন তো। এই যে কংগ্রেস ক্ষমতায় এসে কর্ণাটকে গৃহলক্ষ্মী স্কিম চালু করেছে, তাতে মহিলারা মাসে মাসে 2000 টাকা করে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ। কিন্তু কর্ণাটকে ভোটের হার বলছে মহিলা আর পুরুষের ভোটদানের হারে বিশেষ
ফারাক নেই, প্রায় সমান সমান। এবার যদি বলেন যে আগে হয়তো কম হতো, এবার তার থেকে বেশি হচ্ছে, তাহলে এটা অবশ্যই ওই প্রকল্পের সুবিধে আর কি। কিন্তু সেটা যদি না হয় তাহলে এক্ষেত্রে আবার একটুখানি ওই ভাবগতিক অন্যরকম হতে পারে যে না না এখানে বেশি ভোট পড়ছে মানে এই লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য, এরকম তো নাও হতে পারে। মানে এটা ভেবে বিরোধীরা, তৃণমূল বিরোধীরা, তারা একটুখানি নিশ্চিন্ত হতে পারে। এবার একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন, বিজেপির দিক থেকে সন্দেশখালি দেখিয়ে তারা বলছে রাজ্যের মহিলারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্ত্রস্ত, বিরক্ত, আর তাই মহিলারা দলে দলে বেরিয়ে এসে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। বিজেপির সোজা সাপটা কথা, আগে তো সম্মান। এবার খেয়াল করলে দেখবেন একদিনের জন্য বিজেপি নেতাদের মুখ থেকেই সন্দেশখালি শব্দটা উধাও হয়নি। গতকালও বিজেপির মহিলা নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টেবেরওয়াল সন্দেশখালিতে গেছিলেন। আজও সকালে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা। তৃণমূল যতবার বলছে সন্দেশখালি মিথ্যে, তার থেকেও বেশিবার বিজেপির নেতৃত্ব বলছে সন্দেশখালি সত্যি। তৃণমূল বলছে রেখা পাত্র লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, বিজেপি পাল্টা বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া রেখা তিনিও তো নিজে নির্যাতিতা। রেখাকে স্বয়ং প্রধানমন্ত্রী বসিরহাটের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। ইজ্জতই যদি না থাকে ভাতা পেয়ে লাভ কি? বিজেপির এই স্লোগান, এটা কি বাংলার সব আসনে নাড়া দিচ্ছে? বিজেপি সভাপতির, রাজ্য সভাপতি, তার আশা কিন্তু দিচ্ছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এখন বলবো না। বিজেপির একজন নেতা বলল কদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। 100 रुपये ज्यादा। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মোয়াজ্জেম ভাতা দেন, বিজেপি অভিযোগ করে সংখ্যালঘু তোষণের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিলে বিজেপি মহিলা তোষণের অভিযোগ করতে পারে না, বরং ওই অন্নপূর্ণা বা সুভদ্রা ভাণ্ডারের পাল্টা প্রতিশ্রুতি দেয়। এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক 30%, মহিলা ভোট ব্যাংক 50%। এবং শুধু এ রাজ্য নয়, গোটা দেশেই মহিলারা স্বাধীন ভোট ব্যাংক হিসেবে কিন্তু এবার সামনে আসছেন। জাতি, ধর্ম, ধনী, গরিব যাবতীয় ভেদাভেদের বাইরে গিয়ে একটা আলাদা ভোট ব্যাংক। তাই তো কর্ণাটক, তেলেঙ্গানা, দিল্লিতে মহিলাদের বাস ভাড়া মুকুব করে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে লাডলি বেহেনা, ওড়িশায় সুভদ্রা যোজনা, এরকম পরপর বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য যোজনা চালু হয়েছে। যদি এভাবে চলে তাহলে তো আর আলাদা করে সংরক্ষণের প্রয়োজন হবে না। ভোট ব্যাংকের স্বার্থেই রাজনৈতিক দলগুলো মহিলা প্রার্থীর সংখ্যা বাড়াবে। রাজনীতিতে মহিলা বাড়লে নেতৃত্বের জায়গাতেও মহিলারা আসবেন, কন্যা ভ্রূণ হত্যা কমে যাবে, আর দেশ বৈদিক যুগের মতো মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে যাবে। ব্যাপারটা ভাবার জন্য কিন্তু মন্দ না, কিন্তু মুশকিল কি জানেন, সেভাবে তো বিষয়গুলো হচ্ছে না। তাহলে তো লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি নারী শিক্ষার দিকটাও যুদ্ধকালীন তৎপরতায় দেখা হতো। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারই বা কেন, শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও কত রকম ভাণ্ডার রয়েছে, কত রকম প্রকল্প রয়েছে, যেগুলোকে সবাই খানিকটা ওই ডোল হিসেবেই দেখেন আর কি। এগুলো সুযোগ সুবিধে যারা পাচ্ছেন তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। ওই বললাম, সাধারণ মানুষ, তিনি নারী হন, পুরুষ হন, যে কোনো ক্ষেত্রেই নেতাদের কাছ থেকে যদি কিছু পান আমরা খুশি হই। কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাটা দেওয়ার পেছনে কোথাও তো উন্নয়নের কথাটা রাজনৈতিক দলের মাথায় থাকে না। তাদের মাথায় থাকে একটাই কথা, ভোট ব্যাংক তৈরি করতে হবে। আর এইভাবে রেডিমেড ভোট ব্যাংক তৈরি করতে গিয়ে কোথাও অন্যদিকে, এদিকে তো ডোল, এদিকে হাতে খয়রাতি আর কি, সেটা করতে গেলে তো অন্য কোথাও টানাটানি পড়বে। গামছা তার 4 হাত, একদিকে টানলে আরেক দিক তো বেরোবেই।
সেরকমভাবেই এই সমস্ত রেডিমেড ভোট ব্যাংক তৈরি করতে খয়রাতি করতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে আপোষ করা হচ্ছে না তো। কেন বলছি জানেন? আপনাদের জানা উচিত, আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জায়গায় যক্ষ্মার ওষুধের আকাল দেখা দিয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। যক্ষ্মা রোগীদের সম্পূর্ণ রোগ নিরাময়ের জন্য এই ওষুধের একটা কোর্স সম্পূর্ণ করতে হয় এবং এই আমাদের রাজ্য শুধু না, গোটা দেশ থেকে এই যক্ষ্মা নির্মূল করার জন্য সর্বত্র কিন্তু একটা মানে প্রজেক্ট নিয়ে নিরাময় কেন্দ্রও বানানো হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়, বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। তার একটাই কারণ, এই যক্ষ্মা যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ভয়ঙ্কর ছোঁয়াচে। আর সেই জন্যই এই যক্ষ্মা নির্মূল করাটা খুব জরুরি। দুঃখের কথা কি জানেন? কলকাতা পুরসভা এলাকায় 10টা যক্ষ্মা নিরাময় কেন্দ্র এবং গড়িয়ার বোড়ালে পুরসভার নিজস্ব যক্ষ্মা হাসপাতালেও এই ওষুধের কোর্স শেষ করার মতো ওষুধ মিলছে না। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রের খবর হচ্ছে, রাজ্য সরকারের তরফে পুরসভাকে বলা হয়েছে খোলা মার্কেট থেকে ওষুধ কিনে নিন, কিন্তু তার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন, সেটা পুরসভার কোষাগারে নেই। যক্ষ্মার ওষুধের যা দাম, সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে তো সবসময় কেনাও সম্ভব নয়। ওই লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকাতেও তা হবে না। স্বাস্থ্যসাথীর কার্ডে এই যক্ষ্মা চিকিৎসার কভারেজ রয়েছে কি? দেখুন, গরিব যক্ষ্মা রোগী হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে ওষুধ নেই, সেখানেও মানে ডাক্তারদের নিজেদের চোখে জল এসে যাচ্ছে। তারা দেখছেন যে একটা সময় পর যদি এই ওষুধটা না পান না, তাহলে আবার তাদের প্রথম থেকে সেই কোর্স শুরু করতে হবে এবং মাঝখান থেকে রোগটা আবার চাগার দিয়ে উঠবে। ডাক্তারদের আশঙ্কা কি জানেন? রোগের প্রকোপের ফলে 3 থেকে 5% বেড়ে যেতে পারে। এবং শুধু তাই নয়, এই যে অর্ধেক ওষুধ খেয়ে রোগীরা আবার ওষুধ ছাড়া থাকছেন, এর ফলে এই যক্ষ্মা রোগের জীবাণুগুলো না মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, অর্থাৎ ওষুধ তাদের ওপর কাজ করবে না। বিভিন্ন রকম ওষুধ, সেগুলো দিয়ে তাদের এই মারাত্মক ব্যাধি সারানো যাবে না। এটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে, কারণ তাদের থেকে যাদের মধ্যে ছড়াবে এই রোগটা, সেটা তো এইরকমই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হবে। এটা একটা দিক। আর সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন, এমনিতেই তো যক্ষ্মা সংক্রামক ব্যাধি, ফলে সংক্রমণের আশঙ্কাটাও তো থেকে যাচ্ছে, তাই না? তাই রাজ্যবাসীকে যদি সরকার ভোট ব্যাংক মনে করে, করুক, কোনো আপত্তি নেই, কিন্তু ভোট ব্যাংকটাকে তো সুস্থ রাখা দরকার। তবে তো তারা কোথাও গিয়ে বুথে যেতে পারবে, তবে তো তারা ভোট দিতে পারবে। মানে ভোট ব্যাংকের সুস্থতার স্বার্থে বা ভোট পাওয়ার স্বার্থেই এই হাসপাতালে কিন্তু যক্ষ্মার ওষুধের জোগান বাড়ানো উচিত। কারণ কেউ তো শ্মশানে শাসন করতে পারবে না। মানুষ যদি না বাঁচে, ভোটটা দেবে কে? সরকারি বা বানাবে কে? হ্যাঁ, ক্রাইসিস চলছিল, এখন অল্প করে দিচ্ছে। 31 তারিখ পর্যন্ত দিয়েছে আমাকে ওষুধ। বলছি এখন বেশি ওষুধ আসছে না, এখন বেশি দিতে পারবো না, এবারে আমাদের এখানে ওষুধ নেই, কম নিতে হবে। বিভিন্ন বৈদেশিক নীতির যে জটিলতা, সে যার ফলে আজকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে জটিলতা তৈরি করেছে, যার ফলে কিন্তু আজকে বিদেশ থেকে কাঁচামাল আসতে পারছে না, ফলে এই ওষুধও আর তৈরি হচ্ছে না। টিবি হচ্ছে গরিব মানুষের রোগ, তাকে নিয়মিত টিবির ওষুধ খাওয়াতে না পারেন, এক তো টিবি তাকে মারবে, আর দ্বিতীয় হচ্ছে যারা বেঁচে থাকবে তাদের ওই টিবি রোগের ওই ওষুধগুলোতে কিন্তু আর কাজ হবে না। যে পরিস্থিতি, গরিব তো মরছেই, কত যে কন্টাজিয়াস রোগী মানে সংক্রামক রোগীর সংখ্যা বাড়বে তার ধারণা করার গতি। এই টিবির ওষুধ সেন্ট্রাল গভর্নমেন্ট সাপ্লাই করে। সিটিডি অর্থাৎ সেন্ট্রাল টিবি ডিভিশন থেকে পর্যাপ্ত পরিমাণ যক্ষ্মা রোগের ওষুধ রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে না। সেই কারণে রাজ্যের যক্ষ্মা রোগীরা যথেষ্টভাবে বিপদগ্রস্ত হয়েছে। রাজ্যটাই, রাজ্য সরকারটাই যক্ষ্মা রোগে আক্রান্ত। যক্ষ্মা মানে কি? ক্ষয় রোগ। পুরো সরকারটাই তো ক্ষয় রোগে আক্রান্ত। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, সজল ঘোষ বিজেপি নেতা এবং বরানগরের প্রার্থী। তিনি যক্ষ্মার মতো রোগের সঙ্গে গোটা রাজ্যের পরিস্থিতির তুলনা বা সরকারের তুলনা টানতেই পারেন, কিন্তু এ সমস্ত রাজনৈতিক টানাটানির দায় বা দায়িত্ব
আমাদের নয়। আমরা এটার মধ্যে রাজনীতি খুঁজছি না, আমরা মানুষের কথা বলছি, মানুষের কথা ভাবছি। কারণ যক্ষা এরকম একটা রোগ যে রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও 10 থেকে 12% ক্ষেত্রে ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর সেখানে যারা চিকিৎসাধীন তারাই যদি চিকিৎসা না পান তাহলে কি হবে বলুন তো? কার জন্যে আসছে না, কোত্থেকে আসছে না, কে কিনতে পারছে না, কার টাকা নেই, এই সমস্ত ভেবে এই যক্ষা রোগীরা বাঁচবেন? হাসপাতালগুলোতে তো ওষুধ নেই মশাই, একটা হাসপাতালে ওষুধ নেই। পরিসংখ্যান বলছে বিশ্বের যক্ষা আক্রান্তের 26% ভারতে। আর সেই রোগ নিয়েই, সেই রোগের ওষুধ নিয়েই এরকম উদাসীনতা কেন? এটা জাস্ট আমাদের প্রশ্ন, না তুলে থাকতে পারছি না, জানেন তো। কারণ যক্ষার ওষুধ অমিল, এটা তো শুধু ওষুধ আমিলের একটাই মাত্র জায়গা নয়, ওষুধ তো আরও অনেক রোগেরই অমিল, সেটাই তো দেখছি। ওষুধই নেই। এই যে যেমন ধরুন দুর্নীতি রোগটা, এটাও তো মারাত্মক রোগ, মানে তার বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস রয়েছে, বিভিন্ন রকম মানে দুর্নীতি রোগের ধরন রয়েছে, তার জন্য তো ওষুধ দরকার। ওষুধ কোথায়? এই ধরুন বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে একটা পাচার, গরু, পাথর, বালি, কত কি না পাচার চলছে বিভিন্ন জায়গায়। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, কত কত তদন্ত, কত কত গ্রেফতার। তারপরেও পাচার কি থেমেছে? রোগটা দেখা গেছে, রোগটা ধরা গেছে, রোগের ওষুধটা কি মিলেছে? গত কয়েকদিন ধরে কি হয়েছে জানেন? একের পর এক সরকারি আধিকারিক মার খাচ্ছে। কি দোষ তাদের? তারা সরকারি নিয়ম মেনে, রাষ্ট্রের দায়িত্ব মেনে অবৈধ বালি বা পাথর বোঝাই ডাম্পার রুখতে গিয়েছিলেন। উত্তর দিনাজপুরে করণদিঘিতে বিএলএলআরও আধিকারিকরা তারা সব মার খেয়েছে। রায়গঞ্জে বালি পাচার আটকাতে গিয়ে মাথা ফেটেছে ভূমি আর রাজস্ব দপ্তরের আধিকারিকের। না, একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা সাজানো ঘটনাও নয়, এগুলো বাস্তব। রক্ত ঝরছে সরকারি আধিকারিকদের। গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বালি আর পাথর মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, শুধু না, বাড়ছে এবং একদম অবাধে। ভোট চলছে, উত্তরবঙ্গ থেকে ভোট দক্ষিণবঙ্গে এসেছে, ভোটের কাজে পুলিশ প্রশাসন সবাই ব্যাপক ব্যস্ত। এই সুযোগেই কি এতটা বেপরোয়া এই সমস্ত পাচারকারীরা? নাকি এই ভোটের সময় পুলিশ প্রশাসন তারা বেসিক্যালি ওই নির্বাচন কমিশনের আন্ডারে থাকেন বলে এসবের দায়ও সরকারের নয়, ওই নির্বাচন কমিশনের? ভোটের কারণেই কি একেবারে এরকম নোম্যান্স ল্যান্ড পেয়ে গেছে বালি মাফিয়ারা? দেখুন, যা বুঝতে পারছি, একটা জিনিস তো সবার মনের মধ্যে, মানে অন্তত এই সরকারি আধিকারিকদের মনের মধ্যে গেঁথে দিতে সমর্থ হয়েছে এই বালি মাফিয়ারা। তারা বুঝিয়ে দিয়েছে বালি পাচার মানে যায়, বালি পাথর যাই হোক, পাচার যদি রুখতে যান মার খাবেন, মার খেতেই হবে। এদের আটকাবে কে? এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন আছে, জানেন তো? এদের মদতটা দিচ্ছে কে? একদল দুষ্কৃতী আইন কানুন প্রশাসন কিচ্ছু মানছে না, অবাধে মারধর করে চলেছে সরকারি অফিসারদের। এরা কি সরকারি আইন সরকারি আধিকারিকদের মানছে না, নাকি সরকারকেই মানছে না? এটা কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আমি আয়ত্তক্ষণ করিনি তো, উনি কথাটা কি বললেন বলতো? আমার লাইভ থাকবে না বললে তো। বিএলএলআরও অফিসারকে হুমকি, ফোনে ভিডিও করে রাখছিলেন অফিসার। না, এর পরের অংশটা আর ভিডিও করা সম্ভব হয়নি, তবে বেআইনি কাজে বাধা দেওয়ার রেভিনিউটা হাতে নাতে পেয়েছেন রেভিনিউ অফিসার। আমার কাছে তারা এসে নানারকম বাজারে কথা বলতে শুরু করলো, নানারকম চেক করলো, তারপরে একজন এসে আমার গায়ে হাত দিল, চড় মারতে গেল। আমি একটু চেক করলাম, চেষ্টা করলাম। লোকাল বাড়িও রাজু পোশাক না, ইন্ডিয়াতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে। যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। আমি জানি না ওর মানে ও এত পাওয়ারফুলি বা কেন। পুরি বিএলআর কিন্তু রয়্যালটি থাকলে অ্যালাউ করতেছে না, আর জিএসটি থাকলে পরে অ্যালাউ করতে, তাহলে আমরা কি অবৈধ লাইনে যাব? অবৈধ পথ, যে পথে অনায়াসে আইনের চোখে ধুলো দিয়ে দেদার বালি চুরি করা যায়, ডাম্পারে বোঝাই করে পাচার করা যায়, আর বাধা পেলেই দেদার মারধরও করা যায়, তা সে যতই হোক না সরকারি আধিকারিক। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের পর এবার জলপাইগুড়ি। গত কয়েকদিন ধরে অবৈধ বালি পাথর পাচার রুখতে গিয়ে হামলার মুখে পড়ছেন একের পর এক বিএলএলআরও থেকে রেভিনিউ অফিসাররা। বেপরোয়া বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্য থামবে কবে? সরাসরি তৃণমূল নেতাদের মদতে
এই খননগুলো করা হচ্ছে, যার জন্য কিন্তু বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে। বিজেপি দলের একটা প্রচার, তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে কখনো প্রশ্রয় বা দেয় না। প্রশ্রয়টা তাহলে দেয় কে? বিনা প্রশ্রয় বিনা মদতে আইন শৃঙ্খলার 12টা বাজাচ্ছে কারা? পরের পর ঘটনায় আক্রান্ত সরকারি অফিসাররা নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন। BLL-ROরা প্রতিবাদে সামিল। ভাবুন, যারা আইনের রক্ষাকারী, যারা আইন ভঙ্গকারীদের রুখবেন, তারাই নিরাপত্তার দাবিতে সরব। দায়িত্ব পালন করি, আমরা নিয়মিত আমাদের দায়িত্ব পালন করে যাব, কিন্তু এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে রাখতে হয়। আমরা সেই বিষয়টা আমরা না, সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। অতিরিক্ত জেলাশাসক ওই আক্রান্ত BLL-ROদের আশ্বাস দিয়েছেন। দেখুন, অতিরিক্ত জেলাশাসক বা জেলাশাসক নিশ্চয়ই এরপরে উত্তরবঙ্গের এই একের পর এক জেলায় মাফিয়াদের এই বাড়বাড়ন্ত নিয়ে স্টেপ নেবেন, কিন্তু স্টেপটা কি? কে কাকে রক্ষা করবে আর কে কাকে মারবে সেটাই তো ঈশ্বর জানেন। সরকারি আধিকারিকদের নিরাপত্তা সেটাই বা দেবে কে? আপনি বলবেন পুলিশ, তাই তো? ঠিক, কিন্তু পুলিশ এখন তো তারা ব্যস্ত রয়েছে ভোট প্রক্রিয়ায়, এবং তার থেকেও বড় কথা, তাদের ব্যস্ত থাকতে হচ্ছে নেতা নেত্রীদের সুরক্ষায়। তাদের সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষা সেটাও তো রয়েছে, কিন্তু যে পুলিশ নিরাপত্তা আর আইন শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত, সেই পুলিশই তো মাঝে মধ্যে নিরাপত্তায় কোথাও গিয়ে নিজেদেরই নিরাপত্তাহীন বলে মনে করছে, জানেন তো? এই যে বীরভূমের মল্লারপুরে কি কাণ্ড ঘটলো জানেন? আজ সকালে মল্লারপুরে পাথাই গ্রামে একটা সামান্য ঝামেলা, প্রেম গঠিত ঝামেলা, সেটা থামাতে গেছিল পুলিশ। সেই অশান্তি থামাতে গিয়ে দুপক্ষের বচসা, সেখান থেকে হাতাহাতি, লাঠালাঠি, এবং পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, এবং এই প্রশাসন সম্পর্কে লোকজনের মানসিকতা কী জায়গায় চলে গেছে, পুলিশের ওপর ভয় এবং ভক্তি কোথায় উবে গেছে, সেটা প্রমাণ কি জানেন? এই ঝামেলায় একজন পুলিশ অফিসারের মাথায় 28টা সেলাই পড়েছে, 3 জন পুলিশ অফিসার সহ মোট 8 জন আক্রান্ত হয়েছে। ভাবুন, পুলিশ গেছিল ঝামেলা থামিয়ে নিরাপত্তা দিতে, আর ওই ঘটনার পর ওই গ্রামে বাড়তি নিরাপত্তা দিয়ে বের করতে হয়েছে আক্রান্ত পুলিশ কর্মীদের। পাড়ায় একটা ঝামেলা হয়েছিল, ওদের ধরতে সাথে সবাই দেখতে এসছে, আমার ভাইপো পলাটে ধরে ঘুষি মেরেছে। আসামি আমরা ধরলাম, ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওকে কেন ধাক্কা ওদের লোকটা আমরা কি করে জানি? আমাদের তো আমাকেই মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে, আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে, হাত আঙুলটা পুলিশকে এই ধরনের আক্রমণ করাটা বিজেপিরই কাজ, সুতরাং যারা করেছে তার বিজেপিরই একটা পরিকল্পিত চক্রান্ত। দালাল শুনে লজ্জা পেয়েছে, কমসে কম এটুকু তো বোধোদয় হয়েছে পুলিশের, এটা ভালো লাগছে দেখে শুনে আমাদের তো। কিন্তু বিষয়টি হচ্ছে যে ভোট এলে প্রতিবার এইভাবে প্রাণহানি হবে, বোমা চলবে, গুলি চলবে, কিন্তু দায়ী কেউ নয়। আশ্চর্যভাবে দায়ীটাকে কাউকে না কাউকে তো শাস্তি পাওয়া উচিত। সেই দায়ভারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে সময় এসেছে সেই দায়ভারটাকে ন্যস্ত করার জন্য, যে কার উপরে দায়ভার বর্তাবে। খুবই খারাপ লাগে যে পুলিশের কর্মীরা রোজই আজকাল আক্রান্ত হচ্ছেন। পুলিশের কর্মীরা সাধারণ পরিবার থেকে এসেছেন, আইন রক্ষক তারা হবার কথা তাই, কিন্তু তারা যেভাবে ব্যবহৃত হচ্ছেন, আইনের 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, বেআইনি কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূলের লুটের জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তৃণমূল দলটাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে, ফলে মানুষের রাগ যেভাবে বাড়ছে তাতে পুলিশ আক্রান্ত হচ্ছে, এবং এর দায় পুলিশ মন্ত্রী, তার অপদার্থতার জন্য এসব হচ্ছে। মোদ্দা কথা হলো, পুলিশকে মারলোটাকে? স্থানীয়রা বলছেন পাবলিক মেরেছে, আক্রান্ত পুলিশ অফিসারও বললেন স্থানীয়রাই মেরেছে। শান্তনু সেন তিনি কিন্তু কলকাতায় বসে বীরভূমের পুলিশকে মারার ঘটনায় বিজেপির খোঁজ পেয়ে গেছেন। নেতাদের অনেক সোর্স থাকে, তাই তারা অনেক কথাই আগে ভাগে জেনে যান, ভেতরের খবরে জানেন। এবার আম জনতার মনে মাঝখান থেকে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। দেখুন, কোন নেতা সত্যি বলছেন আর কোন নেতা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, নেতাদের মনের কথা সেটা বোঝা কি এতই সোজা?
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।